এসএসসির মডেল টেস্ট চলছে। বিছানার সাইডে বসে খুব মনোযোগী দিয়ে অঙ্ক করছিলাম। হঠাৎ কি হলো বুঝলাম না, ফিদা ভাই আমার সামনে এসে বসে দু গালে হাত দিয়ে কপালে গালে কিস করে উধাও হয়ে গেল। চোখের পলকে যেন সব ঘটে গেল। পাক্কা 2 ঘন্টা লাগলো আমার বুঝতে যে আমার সাথে ঠিক কি হয়ে গেল। মাথা তো পুরোই হ্যাং মারছে। কিসের অঙ্ক, কিসের কি, আমি তো পুরো ভুলেই গেলাম যে কাল আমার অঙ্ক পরীক্ষা। এই কেমন বজ্জাত ছেলের বাবা, গত 1 বছর যার কোনো খোঁজ খবর ছিল না, আজ হঠাৎ এসে হাজির, আবার কিস করে দিয়ে গেল। না, এটা তো মানা যায় না। এর কিছু তো একটা করতেই হবে। যেই ভাবা সেই কাজ। হনহন করে ভিদা ভাইয়ের রুমের দিকে চলে গেলাম। দেখি সে আমার দিকে তাকিয়ে দাঁত কেলাচ্ছে। দেখে রাগটা তো আরো বেড়ে গেল। কিছু বলতে যাব তখনই, একটাতে মন ভরে নাকি, আবার এসে পড়লি যে, বলেই এক শয়তানি মার্কা হাসি দিল ভি। আমার চোখ এবার খুলে হাতে এসার উপক্রম। এই ছেলে বলে কি, কান দিয়ে ধোঁয়া বেরোচ্ছে আমার। নেশা টেশা করেছে নাকি, আজব তো। আমি এখান থেকে যাই বাবা, না হলে যে বজ্জারটা আবার আমার সাথে কি করে ফেলবে কে জানে। দ্রুত সেখান থেকে নিজের রুমে চলে এলাম। আমি কুকি, বাবা মায়ের ছোট মেয়ে। আমার বড় একজন দাদা আছে। আমরা জয়েন্ট ফ্যামিলিতেই থাকি। আমার বাবারা 3 ভাই। সারাদিন হই হই করতে করতে আমাদের দিন পার হয়ে যায়। আমার বাবা ভাইদের মধ্যে সব থেকে ছোট। আর এতক্ষণ যার কথা বলছিলাম সে আমার বড় জেঠুমনির ছোট ছেলে। তবে সে নিজের ছেলে না, সবার চোখের মণি। সে আমার থেকে 4 বছরের বড়। এসএসসি দেওয়ার পরেই কলকাতা চলে যায় পড়ালেখা করতে। এই বাচ্চাদের আমাকে কত ইগনোর করেছে। প্রথমবার কলেজে চান্স পাইনি বলে গত 1 বছর বাড়ির কারোর সাথে যোগাযোগ করেনি। বাবা আর জেঠুমনি ছাড়া কেউই ওর খবর জানতো না। সে চান্স পেয়েছে 2 সপ্তাহ হয়েছে। সেই খুশিতেই আজ হুট করে হাজির হলো বাড়িতে। এখন আবার এই কাণ্ড ঘটালো। আসলেই খবিস একটা। দুনিয়াতে ছেলের অভাব পড়েছিল যে এই খবিসের প্রেমেই পড়েছিলাম, তা আবার ছোট থেকেই। ছোটবেলায় আমার আর ওর বন্ডিংটা খুব ভালো থাকলেও বড় হতে হতে না কেমন যেন অদ্ভুত কারণে সে আমাকে ইগনোর করতে শুরু করলো। এগুলো ভাবতে ভাবতেই আবার দরজায় টোকার আওয়াজ পেলাম। রুমের দরজা খুলে দেখলাম বজ্জাতটা কোলবালিশ নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি আবার কেন এসেছো, কি চাও এখানে? এটা নিয়ে যা, আর তোর কোলবালিশটা দে। বলেই হাতে রাখা কোলবালিশের দিকে ইশারা করলো। আজব তো, তোমার হাতে তো কোলবালিশ আছে, আমারটাই কেন লাগবে? আমি বললাম না তোরটাই লাগবে, মানে তোরটাই লাগবে। সে জোরপূর্বক আমার কোলবালিশটা নিয়ে বিশ্বজয়ের হাসি দিয়ে চলে গেল। প্রতিবারই এই রাক্ষসটা এমনই করে। কলকাতা যাওয়ার পর থেকেই সে এই অদ্ভুত কাণ্ডটা করে। যখনই বাড়িতে আসে আমার কোলবালিশটা নিয়ে যায় খালি, বজ্জাতের হাড্ডি। পরের দিন সকালে পরীক্ষা দিতে গেলাম। পরীক্ষা দিয়ে বাড়িতে এসে দেখি সে নাই। এত কষ্ট পেয়েছিলাম, একটু বলেও গেল না আমাকে। তাকে কল দিলাম কিন্তু ফোন ধরলো না। আবার কল দিলাম কিন্তু রিসিভ হলো না। ওই দিন সারাদিন ওকে কল দিয়েই গেলাম কিন্তু ধরলো না সে। আমার সাথে এমন করে সে যে কি মজা পায় তা ঈশ্বর ছাড়া কেউই জানে না। দিনের পর দিন তার অপেক্ষায় কাটতে থাকে আমার। এর মধ্যে আমার এসএসসি শেষ হয়ে যায়। এর মধ্যে সে একবারও বাড়িতে আসেনি। এমনকি এসএসসি দিচ্ছি এতেও যেন তার মাথা ব্যথাই নেই। তার সাথে যোগাযোগ করার অনেক ইচ্ছা করি কিন্তু পারিনি। আমি ক্লাস 11-এ ভর্তি হলাম। নতুন লাইফ নিয়ে বিজি হয়ে যাই, কিন্তু তাকে ভুলতে পারিনি। দিন শেষে তার কথা মনে পড়ে চোখে জল ফেলা আমার ডেইলি রুটিন হয়ে দাঁড়িয়েছে। একদিন বাড়ির সবাই মিলে ঠিক করলো যে পিসিমণির বাড়ি যাবে। যথারীতি সেও এলো। তাকে দেখে আমার খুশি দেখে কি মনে হচ্ছিল আকাশের চাঁদ হাতে পেয়েছি। কিন্তু ওই খুশি বেশিক্ষণ স্থায়ী হলো না। সে আমাকে পাতা তো দূরে থাক, আমার দিকে তাকানো অবধি না। এমনকি ওই দিন বিকেলে সেখান থেকে চলেও গেল। এই ছেলের মনে যে কখন কি চলে বোঝা বড় দায়। সেদিন পর থেকে ঠিক 3 মাস পর সে বাড়িতে এলো। এই ছেলে দিনে দিনে এমন হ্যান্ডসাম কেন হয়ে যাচ্ছে কে জানে। আমিও এবার খুব ভাব নিয়ে রইলাম। না, আর কথা বলবো না। কিন্তু কথা না বলে কি আর পারা যায়। সে রুমে একা একা বসে আছে। আসার পর থেকে দেখছি মন মেজাজ কেমন জানি খিটখিটে তার। জেঠিমনির সাথেও চিল্লাচিল্লি করছে। অন্য কাজিনদেরও শুধু বকাবকি করছে। আমার দিকে এমনভাবে তাকাচ্ছে যেন মনে হচ্ছে কাঁচাই গিলে খাবে। তার রুমে যাবো কিনা ভাবতে ভাবতে 3 ঘন্টা পার হয়ে ফেলেছি। শেষে খুব ভয়ে ভয়ে তার রুমের দিকে এগালাম। মনে মনে একবার প্রার্থনা করে নিলাম। সে ল্যাপটপে কি যেন কাজ করছিল। আমার দিকে না তাকিয়ে জিজ্ঞেস করলো, কাইকে রে? কে আবার? আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড। এত ছবি তার সাথে, যেখানেই যাস তাকে নিয়ে যাস। এর মানে কি? হাই স্কুলে উঠে খুব পাকনা গজিয়েছিস না না তোর? আমিও একটা চান্স পেয়ে গেলাম তার কাছ থেকে কথা বের করার। খুব ভাব নিয়েই বললাম, হ্যাঁ তুমি ঠিকই বলেছ। ও আমার বয়ফ্রেন্ড, আর আমরা একজন আরেকজনকে অনেক লাভ করি। ও আমার অনেক কেয়ার করে। আমি তো চিন্তা করেছি ওকে বিয়ে করব। ও তো আর যাত্রার মতো বাকিটুকু বলতে পারলাম না, তার আগেই ঠাস করে লাগিয়ে দিল আমার গালে।
আমি হাঁ করে তার দিকেই তাকিয়ে আছি গালে হাত দিয়ে। কি হলো বুঝতে পারলাম না। সে হুট করে আমাকে জড়িয়ে ধরলো। আর নেক্সট টাইম যেন এমন কিছু বলতে না শুনি, তোকে খুন করে ফেলবো বলে দিলাম, বলে আমাকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে চলে গেল। আমার চোখ বেয়ে পানি পড়ছে। মানুষ এমন কেন? ভালোবাসলেও বলে দেয় না কেন? আমার মন বলে তুমি আমাকে ভালোবাসো না, আর ভাবতে পারছি না। পড়ে যাওয়ার কারণে কোমরে অনেক ব্যথা পেয়েছি। পরের দিন সে চলে গেল, কিন্তু লক্ষ্য করলাম তার হাতে ব্যান্ডেজ করা। কিছু বুঝতে বাকি রইল না আমার। এইভাবে দিন কাটতে লাগলো আমার। দেখতে দেখতে আরো 6টা মাস পেরিয়ে গেল। কাল আমার বার্থডে, ভেবেই ভালো লাগছে, কিন্তু সে আমাকে উইশ করবে বলে মনে হচ্ছে না। তার তো নিজের বার্থডেই মনে রাখে না, আবার আমারটা। রাত 12টা বাজে, তখন ফোনে কথা বলছিলাম, সবাই উইশ করছিল। হঠাৎ বারান্দার দরজায় টোকার আওয়াজ পেলাম। আমার দোতলায় থাকি, আর আমার বারান্দার গ্রিলও নেই। গ্রিল সহ বারান্দার আমার খুব পছন্দ না। এই এত রাতে কে এলো, তাও আবার বারান্দা দিয়ে, ভেবেই ভয় লাগছে। হাতে একটা ঝাড়ু নিয়ে কাপা কাপা পায়ে বারান্দার দিকে এগোলাম। দরজা খোলার সাথে সাথে বিদা ভাই আমাকে বার্থডে উইশ করল। হাতে কেক নিয়ে দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি তো ভূত দেখার মতন চমকে গেলাম। স্বপ্ন দেখছি না তো? নিজের হাতে নিজেই চিমটি কাটলাম। না, সে আমার সামনেই আছে। আমার দিকে তাকিয়ে সে ভুবন ভরারা হাসি দিচ্ছে। ফিদা ভাই, তুমি এত রাতে এখানে কি করছো? আর নিজের বাড়ির এমন চোরের মতন কেন এসেছো? আরো জোরে বল, আরো জোরে বল না, পুরো দুনিয়াকে জানিয়ে দে। আহমদ কোথাকার আমাকে ঝাড়ি দিয়ে ঘরে ঢুকে বলল, তুমি আসলে কিভাবে এখানে? তুই তো জানিসই আমার পার্সোনাল হেলিকপ্টার আছে, ওটা নিয়ে এসেছি। আরে গাধি, বাসার পাইপ ধরে বেয়ে এসেছি। তোর গাঁজাখুরি প্রশ্ন শেষ হলে এখন কেকটা কেটে আমাকে উদ্ধার কর। আমি কেক কাটলাম। সে আমাকে কেক খাইয়ে দিল, আবার গালেও মাখিয়ে দিল। আচ্ছা কুক, আমি এখন যাই রে, অনেকটা দেরি হয়ে গিয়েছে। ভিদা ভাই আমাকে কুক বলে। কুকি ডাকতে নাকি তার খুব কষ্ট হয়। তার যাওয়ার কথা শুনে মনটা খুব খারাপ হয়ে গেল আমার। হঠাৎ সে আমাকে আলতো করে জড়িয়ে ধরলো। আমাকে ধরার সময়টুকুও দিল না। বারান্দার পাইপ পেয়ে নিচে নেমে গেল সে। আমি তার যাওয়ার দিকে তাকিয়ে রইলাম। এভাবে কেটে গেল আরো 2টা বছর। কখন তার ভালোবাসা, আবার কখন তার অবহেলা। যদিও অবহেলার পরিমাণটা বেশি ছিল, সব মিলিয়ে আমার মনে যে কত রকম ঝড় বয়ে গিয়েছিল তার জানা নেই। আমি হাই স্কুল পার করে কলেজে উঠে গেলাম। তার কলেজ তখন শেষের দিকে। এতদিনে তার কাছ থেকে ভালোবাসি শোনা হয়নি কখনো। আমার মনের কথা তাকে বলিও নি। একদিন সে বাড়ি জানিয়ে দিল যে কানাডায় যেতে চাই মাস্টার করতে, আবার সাথে নাকি জেনিও যাবে, ভিদা ভাইয়ের মাসির মেয়ে। জেনি ডাক্তারি পড়ছে। যেই ভাবা সেই কাজ। খুব বড় প্রস্তুতি নেওয়া শুরু হয়ে গেল তার যাওয়ার। বড় জেম্মা তো দিনরাত কাঁদতে কাঁদতে একাকার করে ফেলেছে। যার তার যক্ষের ধন কানাডা চলে যাচ্ছে এত দূরে। তার যাওয়ার কথা শুনেও আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। তার ওপর আবার জেনিও যাবে। জেনি ভিদা ভাইয়ের থেকে 1 বছরের ছোট হলেও তাদের বন্ডিং অনেক ভালো, ঠিক যেন বেস্ট ফ্রেন্ড। আমি তার কাছে এতই সস্তা, আমাকে একটা বারও জানালো না। ভাবতে ভাবতে কেঁদে ফেললাম। কিছুদিন পর সে বাসায় এলো। কানাডা যাওয়ার আগ অব্দি সে আমাদের বাড়িতেই ছিল। আসার পর থেকেই ভাব যেন 3-4 গুণ বেড়ে গেল। আমাকে কথায় কথায় ঝাড়ি দিতে অপমান করতে লাগলো। একদিন আমাকে ছাদে ডেকে পাঠালো সে। ছাদে যেয়ে দেখলাম দাঁড়িয়ে আছে সে। কেমন আছিস রে কুক? জি দা ভাই, ভালো। তুমি কেমন আছো? ভিদা ভাই আমার কথায় উত্তর দিল না। আকাশের দিকে তাকিয়ে আছে তখন থেকে, আর আমি খুব আগ্রহ নিয়ে তার দিকে তাকিয়ে আছি। জানিস কুক, আমি আমার ড্রিম পূরণের দিকে এক ধাপ এগিয়ে যাচ্ছি রে। সেই বাচ্চা কাল থেকে একটা ড্রিম ছিল আমার ছোট্টবেলার ড্রিম। বাহ, ভালো তো। তোমার কানাডায় যাওয়ার যে ছোট্টবেলার ড্রিম আমার জানা ছিল না, কিন্তু আমার ড্রিমের কি হবে? আমার ড্রিম যে তুমি, ভিদা ভাই, মনে মনে বললাম। হঠাৎ আমার মাথায় কি চাপলো বুঝলাম না। আমি তাকে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, তুমি আমার হবে ভিদা ভাই? না, তার কোনো প্রতিক্রিয়া নেই। সে আকাশের দিকেই তাকিয়ে আছে। ভাব এমন জীবনে আকাশ দেখেনি। নিজেকে বড্ড ছোট মনে হচ্ছে, অপমানিত বোধ হচ্ছে। তাকে ছেড়ে দিয়ে নিচের দিকে চেয়ে আছি। চোখ দিয়ে টুপটুপ করে পানি পড়ছে আমার। চারিদিকে পিনপতন নীরবতা। হঠাৎ সে বলে উঠল, আমার আর 1 সপ্তাহ আছে কানাডা যাওয়ার। আমি যাওয়ার পর তুই আমার সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট রাখতে পারবি না। আমি অসহায়ের মতন তার দিকেই চেয়ে রইলাম। এতটা নিষ্ঠুর কেউ হতে পারে? আমার দিকে একবারও তাকাচ্ছে না। আমার কান্নার আওয়াজও তাকে স্পর্শ করতে পারছে না। বাহ, সে আমি ছোটবেলা একটু কান্না করলে যে পুরো মারি মাথায় উঠিয়ে দিত। যা বলেছি মাথায় রাখিস। হ্যাঁ ভিদা ভাই, মনে রাখবো। তোমার কোনো কথা কি আজ অবধি আমি অমান্য করেছি যে আজ করব? আমি ছাদ থেকে চলে এলাম। দ্বিতীয়বার আর তার দিকে তাকায়ওনি। অভিমানে তার ওপর এক জিদ চেপে গেল।
ওই দিন থেকে আমি তার সামনে না যাওয়ার চেষ্টা করতাম। সে চলে গেল কানাডায়। সে যাওয়ার পরই সিম চেঞ্জ করে ফেললাম, ফেসবুকের আইডিও ডিলিট করে ফেললাম, যাতে তার সাথে যোগাযোগ করতে না পারি। এইভাবে দিনের পর দিন যেতে লাগলো। আমার অভিমান, রাগ, জিদ, ভালোবাসা সব কিছুর এক সংমিশ্রণ ঘটেছিল। এমন কোনো রাত নেই আমি তার জন্য কান্না করিনি। সবসময় হাসি খুশি থাকা আমি কেমন যেন হাসতেই ভুলে গেলাম। মাঝে এতটাই অসুস্থ হয়ে পড়লাম যে আমাকে হসপিটালে ভর্তি করা লাগলো। এরপরও সে আমার কোনো খোঁজ নেয়নি, একবারও কল দেয়নি। একটা সময় কান্নাকাটি অফ করে দিলাম, কেমন যেন পাথর হয়ে গিয়েছিলাম। আমার অভিমানগুলো জমতে জমতে একসময় তা পাহাড় সমান হয়ে গেল। এভাবে কেটে গেল একটি বছর। হঠাৎ একদিন মা এসে বলল, ভি আসছে তার নতুন বউ নিয়ে, নতুন বউ আসবে বলেই বেশ হইচই নেমে গেল বাড়িতে। আমি রুমের দরজা বন্ধ করে আছি যেমন 5 ঘন্টা যাবৎ। নিজেকে বড্ড নিম্ন জাতের প্রাণী মনে হচ্ছে। আয়নার কাছে গেলাম, আজ নিজেকে বড্ড খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম। কতদিন ভালোভাবে আয়নায় দেখা হয়নি। মনে হলো আয়নার ওপরে মানুষটাও মজা নিচ্ছে। আয়নাটা ভেঙে ফেললাম। আমি এক কঠিন সিদ্ধান্ত নিয়ে নিলাম। হঠাৎ আমার ডাক আসলো, ভি এসে গেছে তার নতুন বউকে নিয়ে। আমি এক তাচ্ছিলের হাসি দিলাম। রুম থেকে বের হয়ে দেখি চারিদিক খুব সুন্দর করে সাজানো, বিয়ে বিয়ে ভাব একটা চারিদিকে। দেখতে বেশ ভালোই লাগছে। ভিদা ভাই আর জেনিদি ভাইকে দেখতে পেলাম, খুব সুন্দর লাল টুকটুকে শাড়ি পরে আছে, কি সুন্দর মানিয়েছে তাদের। আমাকে দেখে ফিদা ভাই আমার সামনে এসে দাঁড়ালো। সে ভুবন ভরানো হাসি দিল, কি যেন বলছে, আমি কিছু শুনতে পাচ্ছি না। আমার চারিদিকে ঝাপসা হয়ে আসছে, সব কিছু যেন তলিয়ে যাচ্ছে। ফিদা ভাইকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম, যতটা শক্তি দিয়ে ধরা যায়। সে আমার দিকে কেমন যেন ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। খুব কষ্ট করে বললাম, ভালোবাসি। এতটুকু বলে তার কোলেই লুটিয়ে পড়লাম। 4 বছর পর ভি বারান্দায় দাঁড়িয়ে আছে। আজ থেকে ঠিক 4 বছর আগে আজকের দিনের কথা মনে করেই তার ভেতরটা যেন দুমড়ে মুচড়ে গেল। সেদিন কুকি যখন ভিয়ের কোলে লুটিয়ে পড়ে তখন সবাই খেয়াল করে কুকির হাত বেয়ে রক্ত পড়ছে। কারো বুঝতে বাকি রইল না যে ঠিক কী হয়েছে। কুকির ভাই দৌড়ে কুকির রুমে গিয়ে দেখে আয়না ভাঙা, ফ্লোরে রক্তের ফোঁটা, বিছানার ওপর অনেকগুলো ঘুমের ওষুধের পাতা। কুকির ভাই এগুলো দেখে চিৎকার দিয়ে ওঠে। ভি তখনও কুকির দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছে। কিছুক্ষণ আগেও যে বাড়ি আলোকসজ্জায় সজ্জিত ছিল, এখন তা কেমন এক বিষাদময় বাড়িতে পরিণত হয়েছে। কান্নার রোল পড়ে গেছে পুরো বাড়ি জুড়ে। কুকির মা বাবা কপাল চাপড়াচ্ছে। কুকির ভাই এসে কুকিকে নিয়ে হাসপাতালে চলে গেল, সাথে ভিয়ের বাবা এবং কুকির বাবাও গেল। ভি এখনো ঠাই বসে আছে ওখানে, তার মাথা কাজ করছে না। সে কি থেকে ঠিক কি হয়ে গেল সে কিছুই বুঝতে পারছে না। এই তো কিছুক্ষণ আগে সবকিছু এত সুন্দর ছিল। সে আজ তার কুকিকে প্রপোজ করবে, সারপ্রাইজ দিবে বলে পুরোহিত মশাইকে নিয়ে এসেছিল বিয়ে করার জন্য। পুরো পরিবারও রাজি হয়ে গেছিল ওদের বিয়ে দেওয়ার জন্য। এত সব প্ল্যান, এত আয়োজন করেছে তার পাখিটাকে নিজের করে পাওয়ার জন্য, কিন্তু কি থেকে কি হয়ে গেল এটা? সে তো এমনটা চায়নি। ভি এবার চিৎকার করে কাঁদতে লাগলো, দেওয়ালে নিজের হাত বাড়ি দিতে লাগলো, নিজেকে এলোপাথারি মারতে লাগলো। ভিয়ের মা এবং তার বাকি বোনেরা এসেও তাকে সামলাতে পারছে না। সে এবার চিৎকার করে কাঁদতে লাগলো, মা, ও মা, মা, আমি কুকিকে বড্ড ভালোবাসি। আমার বুঝ হওয়ার পর থেকে আমি শুধু ওকেই ভালোবেসেছি মা। আমার কুকিকে চাই মা। এই বলেই চিৎকার করতে লাগলো ভি। উপস্থিত সবাই কাঁদতেছে। যেই ছেলে কোনোদিন কাঁদা তো দূরে থাক, যে কোনো পরিস্থিতিতেই নিজেকে শক্ত রেখেছে, সে আজ বাচ্চাদের মতন হাউমাউ করে কাঁদছে। ভি কুকির রুমে চলে গেল। সেখানে কুকির ছবি বুকে জড়িয়ে ও কাঁদতে লাগলো। একটাবার আমার কাছে ফিরে আয় রে, যা শাস্তি দিবি মাথা পেতে নেব, আর কোনোদিন তোকে কষ্ট দেবো না, অবহেলা করবো না। তুই জানিস না আমি তোকে কত ভালোবাসি। আমার ছোটবেলা থেকে একটাই স্বপ্ন, তোকে নিজের বউ করে বানানো। তোকে হারানোর ভয় আমাকে বড্ড তাড়া করে বেড়াতো। তুই তো সব জানতি। আমি এই পরিবারে না হলেও আমাদের ধর্মে এরকম মেয়ে চলে না। আমি যদি শক্ত না হতাম তাহলে দেখা যেত যে আমি কোনো ভুল করে বসতাম। তোকে কাছে পাওয়ার যে আমার দিন দিন বেড়েই যাচ্ছিল, তাই তো সবসময় দূরে দূরে থাকতাম তোর থেকে। রিলেশন করলে যদি সবাই জেনে যেত, আমাদের যদি আলাদা করে দিত, তাহলে কি হতো বল? আমি তো জানি তুই কোনোদিন ফ্যামিলির বিপক্ষে গিয়ে আমাকে বিয়ে করতি না। আমিও পারতাম না ফ্যামিলিকে কষ্ট দিয়ে কিছু করতে, তাই তো তোর থেকে দূরে থাকা। আমাকে সবাই অন্ধের মতো বিশ্বাস করতো। আমি কিভাবে তাদের বিশ্বাস নষ্ট করতাম। নিজের মতো চেষ্টা করে গেছি তোকে পাওয়ার জন্য। তোকে পেতে তোর থেকে অনেক দূরে কানাডায় গিয়েছি যাতে ভালোভাবে সেটেল হতে পারি। জানিস কত কটখর ফুরিয়ে রাজি করিয়েছি সবাইকে, আর তুই তো সবার আদরের লাড়ির বাচ্চা। আমি তো তাদের নিজের সন্তান নয়, তাই তো তারা বিয়ে দিতেও রাজি হয়ে গিয়েছিল। ভেবেছিলাম তোকে সারপ্রাইজ দেবো, তোর জীবনের সেরা উপহারটা আজকে তোকে দেবো, কিন্তু তুই যে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ রেডি করে রেখেছিলি আমার জানা ছিল না।
ভি পাগলের মতন কাঁদতে লাগলো। প্লিজ আমাকে আরেকবার বল না রে, তুমি কি আমার হবে বিধা ভাই? বিশ্বাস কর, এবার তোকে ফিরিয়ে দেবো না, ফুকে টেনে নেব। আমাকে আমার কুকির কাছে যেতে হবে, আমার কুকি কষ্ট পাচ্ছে, আমাকে যেতেই হবে। বলেই ভীম হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। হসপিটালে পৌঁছানোর পরই সে কুকিকে দেখার জন্য পাগল হয়ে গিয়েছিল। তখনই সুগা এসে ভিকে ইচ্ছা মতো মারতে লাগলো। ভি কোনো প্রতিবাদ করছে না। তোর জন্য আজ আমার বোনটার এই অবস্থা। তুই জানতি না আমার বোনটা তোকে ভালোবাসে? আমাকে বলিসনি কেন? আমি আজ পর্যন্ত তোর সব কিছুকে সাপোর্ট দিয়েছি। কুকি আমার সাথে ফ্রি ছিল না বেশি, তাই আমি ওর সব কিছু তোর থেকেই জানতাম। আর এত বড় কথা তুই আমাকে বলিসনি? তুই আমার বোনটাকে এত কষ্ট কিভাবে দিলি রে? তোর একটু মায়া হয়নি ওর জন্য? আবার এসেছিস ঢং দেখাতে? তুই জানিস না আমি আমার বোনের জন্য সব কিছু করতে পারতাম? একবার বলে দেখতে। বলেই সুগা কাঁদতে লাগলো। আমাকে ওকে কুকিকে আমার কুকিকে এনে দাও, আমি বড্ড ভুল করে ফেলেছি, আমি আর কোনোদিন ওকে কষ্ট দেব না। ভি সুগার পা ধরে বসে কাঁদতে লাগলো। ঠিক তখনই ডাক্তার বের হলো। সবাই দৌড়ে ডাক্তারের কাছে গেল। সুগা ভয়ার্ত সুরে বলল, কুকি ঠিক আছে তো? প্লিজ বলে না ডাক্তার, কুকি ঠিক আছে? আসলে মিস কুকি ঘুমে ওষুধ খেয়েছে এবং হাতের রগও ফেটেছে। অতিরিক্ত চাপ নিতে না পেরে তার ব্রেন স্ট্রোক করেছে। ইন্টারনাল ইনজুরি অনেক বেশি বাইরের থেকে, ইন্টারনাল যে ব্লিডিং হচ্ছে তা বেড়েই চলছে। সে নিজেকে শেষ করার জন্য সব করেছে। সে এক প্রকার ডিপ্রেশনে ছিল এতদিন, আর হঠাৎ এত বড় শক খেয়েছে যে তার ব্রেন সেরে নিতে পারেনি। তার মধ্যে বেঁচে থাকার কোনো ইচ্ছেই নেই। আমরা আসলে অনেক চেষ্টা করেছি, কিন্তু জেনির ডাকে ভি বাস্তবে ফিরে এলো। চোখের পানি মুছে জেনির দিকে তাকিয়ে হাসি দিল। তোমার জন্য চা এনেছি, চাটা খেয়ে নাও। ভি জেনির হাত থেকে চায়ের কাপটা নিয়ে দোলনায় গিয়ে বসলো। জেনিও বিয়ের পাশে গিয়ে বসলো। হঠাৎ পাশের রুমের ভাঙচুরের আওয়াজ এলো। ভি চা ফেলে দৌড়ে গেল। জেনি ভি যাওয়ার দিকে তাকিয়ে আছে, শুধু দীর্ঘশ্বাস ফেললো এবং নিজে উঠে দাঁড়ালো ওই রুমে যাওয়ার উদ্দেশ্যে। ভি রুমে গিয়ে দেখলো পুরো রুমের জিনিসপত্র ভাঙচুর করে শেষ। কি করছো তুমি? প্লিজ থামো, এমন করো না লক্ষ্মীটি, তোমার এই অবস্থা আমি আর দেখতে পাচ্ছি না। কুকি এবার চিৎকার দিয়ে উঠলো, আমার ভিকে এনে দাও, ভিকে এনে দাও আমার কাছে। ও কেন আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করলো? ও আমাকে কেন ঠকালো? বলে কুকি হাওমাও করে কাঁদতে লাগলো। জেনি এসে অনেক কষ্ট করে কুকিকে ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দিল। ভি এখনো কুকির দিকে তাকিয়ে আছে, তার চোখ দিয়ে পানি পড়ছে। কি থেকে কি হয়ে গেল? জেনি ভিকে ইশারা করলো তার সাথে রুম থেকে বেরোতে, যাতে কুকি ঘুমাতে পারে। ভালোই চলছিল সব, কিন্তু গতকাল আবার কুকি সেই অ্যাটাক হয়। তারপর থেকে শুরু আবার সেই পাগলামি। ও কি কোনোদিনও ঠিক হবে না রে? ভাগ্যের জোরে ও বেঁচে গেলেও ওর এমন অবস্থা আমি আর মানতে পারছি না। জেনি ভিয়ের হাত ধরে বলল, শান্ত হও, তোমাকে যে শক্ত হতে হবে অনেক। ডাক্তার তো সেদিন বলেইছিল যদি কুকি বেঁচেও যায় তবে স্বাভাবিক লাইফে ফিরতে অনেক সময় লাগবে। অতিরিক্ত ট্রমারের জন্য ও অনেকটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। ভি চুপ করে আছে। আজ তার জন্যই কুকির এই অবস্থা। সে নিজেকে কোনোদিন মাফ করতে পারবে না। আমি তো প্রতি সপ্তাহে 2 বার এসে চেক আপ করে যাই, আর ওর মধ্যে আগের থেকে অনেকটা পরিবর্তন এসেছে। তুমি দেখে নিও, ও খুব জলদি ঠিক হয়ে যাবে। আমি এখন যাই তাহলে, তুমি তোমার এবং কুকি খেয়াল রেখো। ভি জেনিকে বিদায় দিয়ে কুকির পাশে এসে বসলো। কি সুন্দর ঘুমিয়ে আছে মেয়েটা। কুকির মাথায় হাত বুলাচ্ছে। ভি ডুব দিল তার ভাবনার জগতে। সেই দিন 72 ঘন্টা পর যখন তোমার জ্ঞান ফিরে এলো, কতটা খুশি যে হয়েছিলাম। ভেবেছিলাম এবার তোমাকে আর কোথাও যেতে দেব না, কিন্তু ভাগ্যের কি পরিহাস, তুমি জ্ঞান ফেরার পর আমাকেই চিনতে পারলে না। ভি ভি বলে চিৎকার করতে লাগলে, কিন্তু আমি যে তোমার সামনে ছিলাম তুমি চিনলে না। সেদিন বুঝেছিলাম ভগবান আমাকে আমার পাপের শাস্তি দিচ্ছে। আমার জন্যই তুমি শাস্তি ভোগ করেছো না। 1 বছর পর্যন্ত তুমি কারোর সাথে কথা বলতে না। আমাকে দেখলে তো তোমার রাগ মনে হয় আসমানে উঠে যেত। তোমার ধারের কাছেও ঘেঁষতে দিতে না আমাকে। সারাদিন শুধু ভি ভি করতে। ধীরে ধীরে তোমার মেন্টাল কন্ডিশনের উন্নতি হতে লাগলো। তুমি বাড়িতে সবার সাথে কথা বলা শুরু করলে, এমনকি আমাকেও ধীরে ধীরে চিনতে শুরু করলে। ভেবেছিলাম এবার সব ঠিক হয়ে যাবে, তাই তোমাকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। কিন্তু ডাক্তার যা বলল, মিস্টার ভি, কুকির মেন্টাল এবং ফিজিক্যাল কন্ডিশন উন্নতি হলেও তা সাময়িক। তার মানসিক অবস্থা এতটাই বিপর্যস্ত হয়েছে যে তা পুরোপুরি ঠিক হতে অনেক বছর সময় লেগে যেতে পারে। আবার এমনটাও হতে পারে কোনোদিন ঠিকই হবে না। হয়তোবা সে আজ আপনাকে সবাইকে চিনতে পারলো, কিন্তু এরপর যখন আবার ওই ট্রমা অ্যাটাক করবে, দেখা যাবে ও আগের মতন পাগলামি শুরু করেছে।
কুকির ব্রেন সেই 1 বছর আগের কাহিনী থেকে এখনো বের হতে পারেনি। কিন্তু ও যখন আবার স্বাভাবিক হবে তখন এসব পাগলামি এগুলো কিছুই মনে রাখতে পারবে না। আপনি হোপলেস হবেন না, আমরা যথাযথ চেষ্টা করছি। আর মিস জেনি তো রেগুলার চেক আপ করছেই তার। এরপর ভি সিদ্ধান্ত নিল সে কুকিকে বিয়ে করবে। বাড়ির সময় অমত জানালেও বিয়ের জোড়াজড়িতে আর কুকির কথা ভেবেই সবাই রাজি হয়ে গেল। কিন্তু সুগা কোনোভাবেই রাজি হচ্ছিল না। অনেক কাহিনী করার পরে ভি কুকিকে বিয়ে করে। বিয়ের দিন রাতেই কুকির আবার পাগলামি শুরু করে, পারলে ভিকে খুন করে ফেলে, এমনকি বারান্দায় গিয়ে লাফও দিতে গিয়েছিল। জেনি এসে অনেক কষ্ট করে ঠান্ডা করে ইঞ্জেকশন দিয়ে দেয়। সেই দিন ভি নীরবে শুধু চোখের জল ফেলেছিল। এই রাতটা নিয়ে কতই স্বপ্ন না দেখেছিল, কিন্তু কি হয়ে গেল। সারা রাত কুকির দিকে তাকিয়ে কাটিয়ে দেয়। কুকি কখনো কখনো ভিকে চিনতে পারে, খুব স্বাভাবিক আচরণ করে, নিজেকে ভিয়ের বউ বলে লজ্জায় মুখ লুক ভিয়ের বুকে, আবার কখনো কখনো পাগলামি করে ওই বুকেই আঘাত করে। এইভাবে গত 3টে বছর চলছে। রাতে কুকির ঘুম ভাঙে, উঠে দেখে ভি ওর দিকেই তাকিয়ে থাকে। ও বুঝতে পারে না প্রায় কেন ভি ওর দিকেই এমন করে তাকিয়ে থাকে। তার মাথা কেমন যেন ভার ভার লাগে। মাঝে মাঝে এমন হয় ঘুমটা বড্ড বেশি হয়ে গেছে। তুমি এমন করে আমার দিকে তাকিয়ে আছো কেন বলো তো? আমার বুঝি লজ্জা করে না? বলেই কুকি লজ্জা মাখা হাসি দিল। এই 4 বছরও তোমার লজ্জা কমেনি? এত লজ্জা কই পাও তুমি? আমাকে বলো তো একটু, আমাকেও একটু ধার দাও। প্রপোজটা কিন্তু আমি তোমাকে করেছিলাম, তুমি আমাকে না। আর তুমি কি করেছিলে মনে আছে? বিয়ের এবার কষ্ট লাগলো। ও কুকিকে বুকে টেনে নিল, মনে মনে বলল, ওইটাই যে সব থেকে বড় ভুল হয়ে গেছিল রে, তার মাসুল আজ অব্দি দিচ্ছি। আয় শোনো না। কুকি খুব আহ্লাদে সুরে বলল, জি বলেন ম্যাডাম, নিশ্চয়ই আপনার কিছু চাই তাই না? আয়, তুমি বুঝো কিভাবে? হ্যাঁ, আমাদের বিয়ে তো অনেক বছর হলো, আমাকে একটা ছোট্ট ভি এনে দাও। বলেই কুকি লজ্জায় লাল পিলা হয়ে যাচ্ছে। ভি কুকিকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। 2 সপ্তাহ ধরে খুব ভালোই কাটছে। কুকিও খুব স্বাভাবিক আচরণ করছে এবং অনেকটাই সুস্থ, বেশ ভালোই লাগছে সবার। সকালের দিকে জেনি এলো কুকিকে দেখতে। জেনি ভিয়ের রুমে ঢুকে দেখলো ভি কুকিকে পেছন দিকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। জেনি একটা হাসি দিয়ে সেখান থেকে চলে এলো। এই হাসির পিছনে যে কতটা কষ্ট লুকিয়ে আছে তা একমাত্র জেনিই জানে। মাঝে মাঝে বড্ড হিংসে হয় কুকিকে দেখে। ভিয়ের সবটা জুড়ে শুধু কুকিই আছে। আমার ভালোবাসা কোনোদিন চোখেই পড়েনি ভিয়ের। ছোট থেকে আমি যে শুধু তোমাকেই ভালোবেসেছি, কিন্তু তোমার পুরো দুনিয়াটাই যে কুকি ছিল। খুব ভালো করে জানতাম সেখানে আমার কোনো জায়গা নেই, তাও এই বেহায়ের মনটা যে শুধু তোমাকেই চেয়েছে। তোমরা যাতে এমনই খুশি থাকো সবসময়। চোখ ঝাপসা হয়ে আসছে জেনির। না, তাকে ভেঙে পড়লে চলবে না, তাকে শক্ত হতে হবে। এই শোনো না, তুমি আমাকে আর কোনোদিন অবহেলা করবে না তো? তুমি আমাকে এই কথাটা প্রতিদিনই বলো। কেন? আমি কি তোমাকে এখন আর অবহেলা করি? আমার বুঝি কষ্ট হয়নি তখন তোমাকে এভাবে অবহেলা করতে? তোমার থেকে দূরে থাকতেও? খানিকটা অভিমানী সুরে বলল ভি, আমি এভাবে বলতে চাইনি, তুমি রাগ করছো কেন? এই দেখো কান ধরলাম, এবার তো হাসো আমার লক্ষ্মী বরটা। না সরি, ঘাড় তারা বর। বলেই ফিক করে হেসে দিল কুকি। এবার ভিও হেসে দিল, কুকিকে জড়িয়ে ধরল। ভালোবাসি কুক। কুকি মুচকে হাসি দিয়ে ভিকে পরম আবেশে জড়িয়ে ধরে আছে। হয়তো বা কুকি এই যাত্রায় পুরোপুরি সুস্থ হয়ে যাবে, তা না হলে আবার সে পাগলামি করবে। কুকির 2টো জগৎ। এক জগতে সে ভিকে কাছে পেয়ে তাকে নিয়ে অনেক হ্যাপি, আবার অন্য জগতে তার মনে রয়েছে ভিয়ের প্রতি এক পাহাড় সমান অভিমান এবং ভিকে না পাওয়ার তীব্র কষ্ট। কখনো সে এই জগতে তো কখনো সে ওই জগতে বিচরণ করে। 2টো জগৎকেই সে মিলাতে পারে না। যেদিন সে এই অন্ধকার জগৎ থেকে পুরোপুরি বের হতে পারবে তার থেকে সুখী আর কেউ হবে না। আর সেই দিন থেকে শুরু হবে তোমার আমার গল্পের এক অন্যরকম ভালোবাসার অধ্যায়। একজন মানুষকে ততটাই কষ্ট দেওয়া উচিত যতটা নেওয়ার তা ক্ষমতা আছে, তা না হলে যে কতটা খারাপ হতে পারে অবহেলার থেকে বড় কষ্ট আর কিছু না। তাই কাউকে অবহেলা করার আগে 2বার ভাববেন।